আপনারা দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। আগামী দিনের কি স্ট্র্যাটেজি নিয়ে আপনারা ভাবছেন? 2026-এর বিভিন্ন দল বিভিন্নভাবে প্রচার করছে। কংগ্রেস দল এই ব্যাপারে কিভাবে তাদের পন্থাগুলোকে অবলম্বন করবে, যদি একটুখানি আমরা আলোকপাত করি। বেশ। আমি প্রদেশ কংগ্রেসের মিডিয়া সেলের কোঅর্ডিনেটর হিসেবে নিযুক্ত হলাম এবং আমাদের সেলের আজকে একটা প্রথম মিটিংও হলো এবং সেখানে যেটা রেজলিউশন আমরা নিলাম সেটা হচ্ছে এই যে মিডিয়া স্পেশালি ওয়েস্ট বেঙ্গলে ভীষণ টু পার্টাইট হয়ে গেছে এবং দুটো পার্টিকে কনস্ট্যান্টলি ওরা ফোকাস করে যাচ্ছে। নয় ন্যারেটিভ দেখাচ্ছে টিএমসির, নয় ন্যারেটিভ দেখাচ্ছে বিজেপির। এই ন্যারেটিভটাকে ভেঙে আমাদেরকে নিজেদের জায়গাটা ক্রিয়েট করতে হবে। এবার হাউ ডু ইউ ক্রিয়েট ইট? ইদার বাই ডুইং প্রোগ্রামস উইচ আর ম্যাসিভ, উইচ আর পারভেসিভ, মানুষকে নিয়ে প্রোগ্রাম করা এবং কিছু কিছু জায়গায় ঠিক সময়ে প্রোটেস্টগুলো করা, ঠিক সময় ইস্যুগুলোকে তোলা। ইতিমধ্যে আমরা আপনি জানেন কিনা জানি না, এই যে এসআইআর নিয়ে এই যে এসআইআর এর ডেটটি এগিয়েছে, এসআইআর সাবমিশনের, এটা নিয়ে প্রদেশ কংগ্রেসের যে সভাপতি তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এবং অভিষেক মনু সিংভি আমাদের কেসটা লড়ছিলেন। সুপ্রিম কোর্টে আমরা এই যে টাইমলাইন, অ্যাবসার্ড টাইমলাইন, সেটা নিয়ে আমরা কন্টেনশন করেছিলাম এবং ফাইনালি এসআইআর এর ডেটটা এক্সটেন্ডেড হয়। এই ইনফরমেশন, এই যে কংগ্রেসের অ্যাক্টিভিটিটা, এটা কিন্তু জানতেই পারলো না মানুষের। কেন? কারণ মিডিয়া ভীষণ রকমভাবে একপেশে হয়ে গেছে। তাই আমাদের প্রথম কাজ হবে কংগ্রেসের অ্যাক্টিভিটিগুলোকে মিডিয়ার সামনে আনা, মিডিয়ার সঙ্গে আরও অনেক বেশিভাবে যোগাযোগ বাড়ানো। শুধু মেন স্ট্রিম মিডিয়া নয়, ইউটিউব চ্যানেলস, রেগুলার লোকাল ইনফ্লুয়েন্সার, তাদেরকে আমাদের সঙ্গে যোগ করানো, তাদেরকে আমাদের কাজ সম্পর্কে অবগত করানো এবং প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে আমাদের প্রেজেন্স যতখানি বাড়ানো যায়, আমাদের ইস্যুগুলোকে যতখানি তুলে ধরা যায়, আমাদের অ্যাক্টিভিটিগুলোকে যতখানি প্রকাশ করা যায়, সেটার একটা চেষ্টা করা। টিআরপি বাড়ানো, আমাদের স্ক্রিন টাইম বাড়ানো এবং বেশ কিছু নিউজ চ্যানেলের সঙ্গে যে আমাদের বিভিন্ন কারণে কংগ্রেসের হয়ে ভুল প্রচার করা, নেগেটিভ কিছু প্রচার করার জন্য আমরা বেশ কিছু নিউজ চ্যানেলকে পরিত্যাগ করেছিলাম। সেইটা নিয়ে একটা রিথিঙ্ক করা যে আমরা কি আবার তাদের সঙ্গে যোগাযোগ করব কিনা, তাদের সঙ্গে তাদের নিউজ চ্যানেল, তাদের ডিবেটসে গিয়ে আমরা রিপ্রেজেন্টেশন দেবো কি দেবো না, যদি দিই তাহলে কোন টার্মস অ্যান্ড কন্ডিশনসে যাব, সেগুলো নিয়েও একটা রিথিঙ্ক করা। বেসিক্যালি ঢেলে সাজানোর চেষ্টা মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনসকে, আউটরিচকে। কারণ আমাদের মনে হয় কংগ্রেসের আউটরিচ শুধু বেঙ্গলে বলবো না, পুরো দেশে অনেকটা বেশি সংকুচিত হয়ে গেছে। বেসিক্যালি সরকারের এই যে চতুর্থ স্তম্ভকে নিজের আত্মসাৎ করে ফেলার চেষ্টার জন্য, সেটা থেকে আমরা বার করে আসতে চাই। তো এই যে পথ চলাটা, যে এভাবে ভোটের আগে কি আপনার মনে হচ্ছে যে ভোটের আগে পথ চলাটা কি মানে স্থায়ীভাবে থাকবে, না এটা আগামী দিনেও এটা এরকম ভাবে আপনার চলবে? দেখুন, একটা কোনো ভোট, একটা কোনো সিজনের জন্য তো আমরা এই কাজগুলো করি না। যখন মিডিয়া ঢেলে সাজাবো বলছি, যখন আমরা আউটরিচের প্রসেসেস বাড়ানোর চেষ্টা করছি, কিছুদিন আগে আপনি জানেন কিনা জানি না, একটা মুখপাত্র কন্টেস্ট হয়েছিল যেখানে পুরো বেঙ্গল থেকে কি কংগ্রেস কি আউটসাইডার্স, এনিবডি ইরেসপেক্টিভ অফ দেয়ার আইডিওলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, তারা যদি কংগ্রেসের সাপোর্টার হন, তারা যদি কংগ্রেসের প্রচার করতে চান, তাদেরকে নিয়ে কন্টেস্ট করে, এবং তার একটা জোনাল রাউন্ড আমাদের হাওড়া ডিস্ট্রিক্টেই হয়েছিল। সেই জোনাল রাউন্ডের আমি কোঅর্ডিনেটর ছিলাম এবং প্রায় 100 লোকে ওই একটা রাউন্ডে এসে ফাইনাল রাউন্ড অব্দি পৌঁছে ফাইনালি 50টা লোককে আমরা স্পোক্স পার্সনের লিস্টে ফাইনালাইজ করি এবং আজকের দিনে পুরো পশ্চিমবাংলায় এই ধরনের নানা স্পোক্স পার্সনস আমরা অ্যাপয়েন্ট করছি। জেলায় জেলায়, ব্লকে ব্লকে আমাদের স্পোক্স পার্সনস থাকবে। স্পোক্স পার্সন শুধু যে মিডিয়ার সঙ্গে বক্তব্য দেওয়ার জন্য তা নয়। একটা রাহুল গান্ধী বেশ কিছু কাল আগে শুরু করেছিলেন জনতা কা রিপোর্টার কনসেপ্ট,
যেখানে আমরা নিজেরা নিজেদের ক্যামেরা নিয়ে বেরিয়ে যাব, নিজেরা নিজেদের এলাকার প্রবলেমগুলোকে তুলে ধরবো, মানুষের সামনে জানাবো, এবং তার জন্য কংগ্রেস কি করছে তার আমাদের অ্যাক্টিভিটিগুলোকেও তুলে ধরবো। সুতরাং এটা একটা সুদূর প্রসারী একটা চিন্তা ভাবনা শুরু হয়েছে গত 2-3 বছর ধরে, এবং এই মুখপাত্র কন্টেস্টটা শুধু বেঙ্গলে হচ্ছে তা নয়, ন্যাশনালি হচ্ছে। আমিও 3-4 বছর আগে এই মুখপাত্র কন্টেস্টের যুব কংগ্রেসের ইয়াং ইন্ডিয়াকে বল একটা কন্টেস্টে গিয়েছিলাম, এবং দিল্লিতে আমি ইন্টারভিউ দিয়ে এসেছিলাম। সেখানে কন্টেস্টে আমি পার্টিসিপেট করে এসেছিলাম। সেখান থেকে আমার জার্নিও শুরু হয়। ফাইনালি আজকে আমি মুখপাত্র হিসেবে কনসিডার্ড হচ্ছি, এবং অলরেডি মিডিয়া কোঅর্ডিনেটর হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছি। আশা করা যায় আগামীকালে আমি আরো বেশি করে কংগ্রেসের হয়ে সওয়াল জবাব করতে পারবো, আরো বেশি ডিবেটসে অ্যাপিয়ার করতে পারবো, এবং আমার মতো কিছু অ্যাক্টিভিস্ট যারা এক্সট্রিম লেভেলে কংগ্রেসের আইডিওলজিকে মেনে চলেন, ভালোবাসেন, প্রচার প্রসার করতে চান, তাদেরকে একটা জায়গা করে দেওয়ার সুযোগ করে দেওয়ার চেষ্টায় আমাদের এই ইনিশিয়েটিভ, এবং এটা সুদূর প্রসারী, শুধু ইলেকশন ভেবে নয়। যে নতুন প্রজন্মকে নিয়ে হাঁটার যে ব্যাপারটা, যেটা এখন সরকারে এখন নতুন পন্থা শুরু হয়েছে, যে নতুন প্রজন্মকে যুব কংগ্রেস যুব টিএমসি বলে এরকম আখ্যা দিচ্ছে, আপনাদের কংগ্রেসে এরকম কোনো কি আগামী দিনে থাকছে, বা তাদেরকে নিয়ে হাঁটার কোনো রাজনীতি আপনাদের কি হচ্ছে? যুব কংগ্রেসের কনসেপ্টটা কংগ্রেসের, মমতা ব্যানার্জি সেই যুব কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েই আলাদা করে দল খুলেছিলেন। সুতরাং যুব টিএমসি বলে কিছু নেই, এটা কংগ্রেসের অপভ্রংশ। যুব কংগ্রেসের একসময় প্রেসিডেন্ট ছিলেন আমাদের রাহুল গান্ধী, এবং সেখান থেকেই এই যে যুব কংগ্রেসকে আগে এগিয়ে দিয়ে তাদের হাতে ব্যাটন দেওয়া, এবং যুবক যুবতীদেরকে দেশের কাণ্ডারি হিসেবে এগিয়ে দেওয়ার চল এসেছে। আমিও যুব কংগ্রেসের অ্যাক্টিভিস্ট ছিলাম, এবং এখনো আছি। আমি জেনারেল সেক্রেটারি যুব কংগ্রেসে আছি। সেখান থেকেই প্রদেশ কংগ্রেসে আমি এই প্রথম পোস্ট পজিশন বলুন, বেণুগোপালের হাতে চিঠি। সুতরাং যুব কংগ্রেসটা আমাদের কাছে একটা স্টেপিং স্টোন, যেখানে সত্যি কথা বলতে গেলে কংগ্রেসের আইডিওলজি বোঝা, অ্যাক্টিভিটিস করতে শেখা, জেল টাইম, রাস্তায় বসে প্রোটেস্ট করা, সত্যি কথা বলতে যুব কংগ্রেসই আমাকে শিখিয়েছে, এবং মমতা ব্যানার্জিকেও শিখিয়েছে। এই যে ডিম্বাদ দিবস বলে যারা আজকে হাসাহাসি হয়, 21শে জুলাই, এটা কিন্তু টিএমসির কোনো ইনিশিয়েটিভ ছিল না, এটা যুব কংগ্রেসের ইনিশিয়েটিভ ছিল, এবং যুব কংগ্রেসের 11টা লোকে শহীদ হয়েছিল যে দিনকে, এরা প্রত্যেকেই যুব কংগ্রেসের অ্যাক্টিভিস্ট ছিল। সুতরাং যুব কংগ্রেস আজকের নতুন কনসেপ্ট নয়, এবং যুবর সঙ্গে মাদার কংগ্রেসের একটা তালমিল রেখে চলা, বা তাদের মধ্যে একটা রিফট, এটাও একটা কালচার ইন কংগ্রেস। কারণ কোথাও গিয়ে একটা খুব সুন্দর কবিতা মনে পড়ছে আমার, ওরে নবীন ওরে আমার কাঁচা, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা। তো যুব কংগ্রেস পিছনে পড়ে থাকবে, এবং সিনিয়র কংগ্রেসকে আমরা পুশ করে তরতাজা রাখার চেষ্টা করব। সেই কনসেপ্টেই যুব কংগ্রেসের থাকা, এবং ছাত্র পরিষদ থেকে যুব কংগ্রেস করে মাদার কংগ্রেসে আসার আমাদের একটা লেগেসি আছে, এবং বহু নেতা আজকের দিনে, আশুতোষ চট্টোপাধ্যায় যেমন প্রথমে ছাত্র করেছে, তারপর যুব করেছে, এখন মাদার কংগ্রেস করছে। ইনফ্যাক্ট আমাদের যে প্রেসিডেন্ট শুভঙ্কর সরকার মহাশয়, তিনিও আগে ছাত্র পরিষদ করেছেন, তারপরে যুব কংগ্রেস করেছেন, যুব কংগ্রেসের ন্যাশনাল লেভেলে ছিলেন, এবং তারপরে উনি মাদার কংগ্রেসে এসেছেন। এই গ্রাজুয়াল ফ্লোটা কংগ্রেসের মধ্যে অ্যাসিমিলেশন করায় সাহায্য করে, কংগ্রেসের আইডিওলজিকে বুঝতে সাহায্য করায়। এই যে আজকের দিনে 40 বছর পরেও হাজার হাজার কংগ্রেসের যে অ্যাক্টিভিস্টকে আপনি রাস্তায় দেখতে পান। কিছুদিন আগে আমরা মিউনিসিপ্যালিটি ঘেরাও করেছিলাম, শয়ে লোকে গিয়ে গেট ভাঙছিল, র্যাফ নামিয়ে দিতে হয়েছিল সরকারকে। এই উদ্দীপনা আসে কোত্থেকে? এই উদ্দীপনা কংগ্রেসের আইডিওলজি থেকে আসে। এই উদ্দীপনার জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে এই এলিজিয়েন্স পাওয়া যায় না, যেটা টিএমসি করে থাকে, যেটা বিজেপি করে থাকে। তাই তাদের সরকারগুলো ক্ষণস্থায়ী, এবং আজকে টিএমসি লোকেরাও জানে যে দিদি যেই দিনকে সরে যাবেন, সেই দিনকে তাসের ঘরের মতো টিএমসি পড়ে যাবে। মোদিজি 2 দিন বাদে যদি সরকার থেকে সরে যান, ওনার কিছুদিন বাদেই জেল হবে। কিন্তু রাহুল গান্ধীর এগেনস্টে 1001টা কেস থাকলেও রাহুল গান্ধীকে জেলে ভরা যাবে না,
কারণ আমরা সত্যের কথা বলি, মানুষের সঙ্গে থাকি, এবং কারাপশন জিনিসটা থেকে ভারতীয় জাতীয় কংগ্রেস 100 ভাগ দূরে থাকে। তাই জন্য 40 বছর পরেও আমাদের হাতে কোনো পাওয়ার নেই, কোনো এমএলএ এমপি কিচ্ছু নেই, কিন্তু আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকি, মানুষের পাশে থাকি। একটা বিষয় যেটা হচ্ছে যে আহ, বাঙালিদেরকে উৎখাত করার চেষ্টা চলছে, কেন্দ্রীয় সরকারের একটা পন্থা তৈরি হয়ে গেছে, এবং আহ, বারবার একটা ইস্যু তৈরি হচ্ছে যেখানে মানে সেন্ট্রাল সেলুলার জেলেতে, যেখানে আহ, মানে যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তার মধ্যে একাধিক বাঙালির নাম সরিয়ে দেওয়া হয়েছে। হুম। গুটিকত বাঙালির নাম রয়েছে এবং বাকি সমস্ত নাম তুলে দেওয়া হয়েছে। তার মানে এটা বলতে চাইছি যে এখন বাংলাতে আসার জন্য বিজেপি এখন যেভাবে প্রবণতা তৈরি করছে, মানে প্রচার মানে রীতিমতো শুরু হয়ে গেছে। তো সেই জায়গা দিয়ে মানে বাংলার ক্ষেত্রে বিজেপির আশাটা কি, না আশঙ্কা বা একটা অশরীর একটা হচ্ছে যে বলে? দেখুন, বেঙ্গলে বিজেপিকে কোনোদিনই অ্যাকসেপ্ট করবে না। বাঙালিরা কোনোদিন এই ধর্মর বৈষম্য নিয়ে যে খেলা, এটা বাঙালির কালচারে নেই। বাঙালিদের বহু মুসলিম আহ, উম, সম্প্রদায়ের মানুষ সে দুর্গাপুজো পর্যন্ত করেন, এবং সুতরাং ওরা খুব ভালো জানে যে এই হিন্দু মুসলিম কার্ডটা খেলে হয়তো একটা কিছু কিছু রিফট তৈরি করা যেতে পারে, কিন্তু বাঙালিদের মনে জায়গা করে দেওয়া যাবে না। সুতরাং বাঙালিদেরকে সাইড করে বেঙ্গলে যে অবাঙালি একটা বিশাল বড় চাঙ্ক আছে, ওদের বেট কিন্তু এই অবাঙালিদের চাঙ্কি, এবং তাই অবাঙালিদের সঙ্গে বাঙালিদের একটা রিফট তৈরি করে দেওয়ার জন্য আম, এই প্রচেষ্টাগুলো করা, বাঙালিদেরকে সাইডলাইন করা ন্যাশনালি, এটা আজকের থেকে নয়, যুগ যুগ ধরে হয়ে আসছে, এবং বিজেপি সরকার অনেক বেশিভাবে করছে। বাঙালি কিছু মনীষী, যেমন ধরুন রবীন্দ্রনাথ কিংবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আম, মূর্তি ভেঙে দেওয়া, তাদেরকে অবমাননা করা। কিছুদিন আগে আমি ন্যাশনাল লাইব্রেরিতে গিয়েছিলাম রবীন্দ্র জয়ন্তীর দিন, রবীন্দ্রনাথের গলায় একটা মালাও ছিল না। আমি দেখে অবাক হয়ে গেলাম যে ন্যাশনাল লাইব্রেরিতে হয়তো শয়ে শয়ে বই হবে রবীন্দ্রনাথের, সেখানে রবীন্দ্রনাথের গলায় একটি মালা জোটেনি। সুতরাং এই যে স্টলওয়ার্ড কিছু আহ, কিছু মানুষ যারা বাংলাকে বাংলা হিসেবে চিহ্নিত করান, তাদেরকে অবমাননা করে তাদের নাম সরিয়ে দিয়ে বাংলার সঙ্গে বাঙালিকে আলাদা করে দেওয়ার একটা চেষ্টা, এবং এই ডিভাইড অ্যান্ড রুল পলিসি পুরো দেশে বিজেপি নানাভাবে নানা জায়গায় খেলে। যেখানে কাস্ট নিয়ে খেলতে পারে সেখানে খেলে, যেখানে ল্যাঙ্গুয়েজ নিয়ে খেলতে পারে সেখানে খেলে, যেখানে গরু নিয়ে খেলতে পারে, পশু নিয়ে খেলতে পারে সেখানে খেলে, যেখানে যেই কার্ডটা চলে সেখানে সেই কার্ডটা চালায়। বেসিক্যালি ভয়ের রাজনীতি। আলটিমেটলি এটা তো প্রগতির কথা কিছু বলতে পারে না। গত 15 বছরে কি করেছে যদি জিজ্ঞেস করতে যান, তাহলে কিছু অ্যাসেট যেগুলো ভারতের ছিল সেগুলো বেঁচেছে। এই তো বিজেপির হিস্ট্রি। আর সত্যি কথা বলতে কি, এই এসআইআর এবং ইলেকশনে যে ঘোটালা আমরা গত 4-5টা ইলেকশনে দেখলাম, তাতে করে সত্যি মানুষের ম্যান্ডেট পাওয়ার মতো খুব মুডে ওরা, আমার মনে হয় না আছে। ওরা যেই মুডে আছে সেটা হচ্ছে ইলেকশনগুলোকে হাইজ্যাক করবে। মানুষ যদি ভোট না দিতে আসে সেটা ওদের কাছে সুবিধের, এবং সেই জন্য যদি সেই ডিভাইড অ্যান্ড রুল থেকে একটা আতঙ্কের পরিবেশ ক্রিয়েট করা যায়, এটা ওদের কাছে প্লাস পয়েন্ট। যত কম লোক ভোট দিতে যাবে তত সুবিধে হবে ভোটগুলোকে লুট করার। কংগ্রেস কতটা বাঙালিদের পাশে রয়েছে? কংগ্রেস কিভাবে লড়াই করবে 2026? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। কংগ্রেসের কাছে কিন্তু বাঙালি, অবাঙালি, হিন্দু, মুসলিম এই ডিভাইডগুলো কোনোদিনই ছিল না। হ্যাভিং সেড দ্যাট, আমরা জানি বাংলায় বাঙালি রিপ্রেজেন্টেশন ভীষণ দরকার, এবং যার জন্য আমাদের প্রদেশ সভাপতি বাঙালি, এবং আমাদের যে কটা বড় বড় উইংস আছেন মোস্টলি আপনি দেখবেন লেড বাই বাঙালি। কারণ বাংলায় বাঙালি সেন্টিমেন্ট বোঝার জন্য বাঙালি মানুষকে খুবই প্রয়োজন। হ্যাভিং সেড দ্যাট, আমরা কোনোভাবেই, আমি কোনোদিন কোনো কংগ্রেসের কোনো অধিবেশনে, কোনো মিটিংয়ে, কোনো আলোচনায়, কোনো চর্চায়, এত বছর আমি কংগ্রেসের সঙ্গে যুক্ত আছি, আমার পরিবার যুক্ত আছে, আমি কখনো শুনিনি যে ওই হিন্দিভাষী বা হিন্দু, মুসলিম, খ্রিশ্চান বলে আলাদা করে ডিভাইড করে দেওয়া হয়। ইনফ্যাক্ট আমাদের যখন এই ন্যাশনাল লেভেলে যখন এই কন্টেস্টটা শুরু হচ্ছিল, বা মিডিয়া প্যানেলিস্টদের যখন সিলেকশন হচ্ছিল, তখন রাহুল গান্ধী একটা মেসেজ চারিদিকে কংগ্রেসের অন্দরমহলে ছড়িয়ে দিয়েছিলেন যে
প্রত্যেকটা উইংয়ে ইনক্লুডিং মিডিয়া অ্যান্ড আউটরিচ রিপ্রেজেন্টেশন অফ এভরি কাস্ট যেন থাকে এবং আমরা যেন ইকুয়ালিটিতে ইকুয়াল রিপ্রেজেন্টেশনটা দিতে পারি। মহিলা রিপ্রেজেন্টেশন, এসসি এসটি ওবিসি রিপ্রেজেন্টেশন অ্যাজ ওয়েল অ্যাজ মাইনরিটিজের রিপ্রেজেন্টেশন। তাই কংগ্রেস ব্যাপারটাকে এরমভাবে দেখে না, এবং কংগ্রেসকে যদি নিয়ে আপনি বাইরে গিয়ে আলোচনা করেন, যে কোনো দিন যে কোনো মানুষ আপনাকে বলবে যে কংগ্রেস কখনো এই ভাষার রাজনীতি বা কাস্টের রাজনীতি বা রিলিজনের রাজনীতি করে না। আমাদের কাছে প্রগতি, আমাদের কাছে মানুষের জন্য কাজ করা, মানুষের কথা বলা, প্রান্তিক মানুষের জন্য তাদের ইস্যুগুলোকে নিয়ে ভয়েস রেজ করা, আমাদের কাছে এটাই পলিটিক্স, এবং সেই মোডেই আমরা থাকবো। মানে এই যে বিভিন্ন দল আজকে মানুষকে ভরসা দিচ্ছে, আস্থা দিচ্ছে যে আমি জিতলে ভোটের পর আমি লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেবো, 3,000 টাকা করে দেবো। সুবিধাবাদী অধিকারী বিভিন্ন জায়গায় মঞ্চের দাঁড়িয়ে বলছে যে তৃণমূল কি দিয়েছে, তৃণমূল লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, 1,000 টাকা দিচ্ছে, আমি 3,000 টাকা দেবো। তো আপনাদের দল আগামী দিনে এই ধরনের কি প্রচার করবেন, কি আপনাদের পন্থা আমাদের যেগুলো কয়েকটা ম্যানিফেস্টোর পার্ট এবং চিরাচরিতভাবে যে ম্যানিফেস্টোর পার্ট, সেটার প্রথম ইস্যুই হচ্ছে গেটিং জবস, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আনা, চাকরি আনা, শিক্ষার যে পরিকাঠামো বেঙ্গলে ভেঙে পড়েছে, স্বাস্থ্যর পরিকাঠামো যেটা বেঙ্গলে ভেঙে পড়েছে, সেই বেসিক সার্ভিসেস, বেসিক হিউম্যান রাইটসগুলোকে ফেরত আনা। প্রতিটা বাচ্চা যেন স্কুলে যায়, প্রতিটা বাচ্চা যেন মিড ডে মিল পায়, প্রতিটা অসুস্থ মানুষ যেন জেনেরিক ওষুধের সুবিধে পায়, যেন স্বাস্থ্য কেন্দ্রর ফ্যাসিলিটি পায়, প্রতিটা যুবক যুবতী যেন চাকরি পায়, এবং মানুষের হাতে ডিসপেন্সেবল মানি যত ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হওয়া সম্ভব ততটা যেন হয়। এবং কংগ্রেস বহু বছর ধরে বলে আসছে এই যে ডিফারেন্স বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পোর, যেটা গত 10 বছরে আরো ফারাকটা বেড়ে গেছে, কংগ্রেস তার বিরুদ্ধে। এবং আমরা চেষ্টা করি আমাদের যেখানে যেখানে আমাদের সরকার থেকেছে যে প্রান্তিক মানুষের পাশে থাকতে, যখন রিজার্ভেশন দরকার, যেখানে যেই সম্প্রদায়ের রিজার্ভেশন দরকার তাদের জন্য রিজার্ভেশন আনা, মহিলাদের জন্য রিজার্ভেশন আনা। মহিলাদের আমাদের একটা ভীষণ ফেমাস ক্যাম্পেন আধি আবাদি পুরা হক, সুতরাং সেই ক্যাম্পেনের দরুন 50% or starting off with 30% of all government positions, all jobs should be going to women. মহিলাদের রিপ্রেজেন্টেশন বাড়ানো, সর্বধর্মের রিপ্রেজেন্টেশন সব জায়গায় বাড়ানো, এবং সব কাস্টের রিপ্রেজেন্টেশন সব জায়গায় বাড়ানো, এগুলোই আমাদের আগেকার দিনের ভরসা। আমরা সত্যি খুব একটা লক্ষ্মী ভাণ্ডার বা এই নানা ধরনের যে ডোল পলিটিক্স, সেইটাকে সেটা দ্যাট হ্যাজ নেভার বিন আওয়ার স্ট্রেংথ। আমরা সেই কার্ড কখনো খেলি না। আমরা প্রগতির কথা বলি, আমরা এগিয়ে যাওয়া নিয়ে কথা বলি, বিশ্বাস করি না। তবে কিছু কিছু জায়গায় কি নেই, বেশ কিছু জায়গায় যেখানে কংগ্রেসের সরকার আছে সেখানে কিছু বেসিক অ্যামেনিটিস, যেমন ধরুন খুব মজার বিষয়, আমি কিছুদিন আগেই ব্যাঙ্গালোরে গিয়েছিলাম এবং মহিলা বলে আমাকে কোনো বাসের টিকিটের পয়সা দিতে হয়নি, এবং খুব খুব হ্যাপিলি আমি জানতে পারলাম যে মহিলাদেরকে বাসের টিকিটের পয়সা দিতে হয় না। এগুলো কিন্তু কোনো ইকুয়ালিটিকে প্রপোগেট করা বা পাইয়ে দেওয়ার রাজনীতি নয়। এটা একটা জেন্ডারকে এনকারেজ করা, স্কুলে যাওয়ার জন্য, কলেজে যাওয়ার জন্য, অফিসে যাওয়ার জন্য, যাতে তোমাকে রাস্তার খরচাটা না করতে হয়। এবং এই যে বিশাল জেন্ডার ইনইকুয়ালিটি এ দেশে আছে, এই ধরনের কিছু ইনিশিয়েটিভস নিলে আমার মনে হয় পুরো দেশে যদি এই ধরনের কিছু ইনিশিয়েটিভস নেওয়া হয় তাহলে মেয়েদের জন্য, মহিলাদের জন্য জীবন অনেক অনেক বেশি সুগম হয়ে উঠবে। এটা তারই প্রতি একটা প্রথম স্টেপ। তাই পাইয়ে দেওয়ার রাজনীতি নয়, ইকুয়ালিটির প্রতি আমাদের মেন এজেন্ডা। আপনাদের এই এজেন্ডা নিয়ে আপনারা আগামী দিনে হাঁটবেন। একদমই তাই। আপনার নামটা একটু বলুন। আমার নাম দীপশিখা ভৌমিক, আমি মিডিয়া সেলের কোঅর্ডিনেটর এবং যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি প্রদেশ ইউথ কংগ্রেস। দীর্ঘদিন ধরে আপনারা কংগ্রেসের সঙ্গে যুক্ত আছেন, ঠিক
ঠিক আছে, মানে কংগ্রেস কে আর দলকে আপনি মানে সমর্থন করেন, এই পজিশনে দাঁড়িয়েও আপনি কেন কংগ্রেসকে চুজ করছেন, মানে কংগ্রেসকে কেন ভালোবাসেন, এটা যদি একটু বুঝতে বলেন। কংগ্রেসের নীতিগীতি আদর্শ ভালোর জন্য আমি তাই কংগ্রেসকে এখনো সমর্থন করে যাচ্ছি। আর কংগ্রেস থেকে আমি কিছু পাই আর না পাই, চিরস্থায়ী আমি কংগ্রেসই করব। হ্যাঁ, আর দিদি মানে কেন দিদি এখন তো দিদি মানে দিদির তো এত অনেক নীতি আছে, ও সব প্রচার রয়েছে, ওসব ফলস, ওসব বলে লাভ নেই ওদের বিষয়ে করা যাবে। আমাদের ওসব বিষয়ে মাথা ব্যথা করি না আমরা। আর আমরা ওই লুটকুনন করার লুটকুনন করার দল। এক দিক দিয়ে আমাকে দেবে আর এক দিক দিয়ে আমার পকেট খালি করবে। মানে আপনি বলতে চাইছেন পাইয়ে দেওয়ার রাজনীতি। আজকে যে গ্যাস কি আমার দিদি কমাতে পারে না? পেট্রোল কমাতে পারে না? ওখানে 20 টাকা, এখানে 20 টাকা, 40 টাকা, 80 টাকা, ওর 20 টাকাটা কমলেই তো এখানে। কেন্দ্র সরকার তো বলছে যে কেন্দ্র সরকার এবার ভোটে যদি যেতে, কেন্দ্র সরকার আপনাকে গ্যাস ফ্রি করে দেবে, বাড়িতে উজালা প্রকল্প, উজালা গ্যাসে আপনাকে ফ্রিতে দিয়ে দেবে। কজন পেয়েছে? যারা নিয়েছে না, তাহলে সে 1100-900 টাকা ভর্তি হয়, 900 টাকা ভর্তি হয় গ্যাস পায়। সব বেকার। হ্যাঁ, আমাদের সব ভাঙতা। আমরা এবারে ইলেকশনে ভোটে যদি বিজেপি আসে তাহলে আপনাদের অনেক সুবিধা করে দেবে, বা তৃণমূল যদি আসে তৃণমূল আপনাদের অনেক কিছু করবে। তা সত্ত্বেও আপনারা কেন আপনারা বলছেন কংগ্রেসের দিয়ে আপনারা ভোট দেবেন বা কংগ্রেসকে আপনি পছন্দ করবেন, এটা কারণটা বলেন কেন, কিসের জন্য? মানে আপনাকে কংগ্রেস কি কোনো কিছু দিচ্ছে না, কোনো কিছু পাচ্ছে না? কোনো কিছু দরকারও নেই, আমাদের দরকার নেই। এটাই ভালোবাসা। এই ভালোবাসা কংগ্রেসকে আমি যখন আমার বাবাকে ভালোবাসতে শিখেছি, তো আমি এই দলটাকেও ভালোবাসতে শিখেছি। আমি অপর বাবাকেও ভালোবাসতে শিখিনি, তো অন্য দলকেও ভালোবাসতে আমি পারি না। আমি আজ থেকে 20 বছর আগেই চলে যেতে পারতাম। যেমন আমার কুরোবার কোনো আদর্শ নেই, আমি কুরোবার জন্য আমি দল করতে এসেছি। সেটা যদি আমার কোনো কাউর পরিপ্রেক্ষিতে যদি আমার কোনো পাড়ার একটা কোনো সুসার হয়, সেই হিসেবে আমি দল করতে এসেছি। আমার নিজের পকেট ভরার জন্য দল করতে আসিনি। যদি পকেট ভরার যদি দল করতাম, 20 বছর আগেই আমি যে বাম জমানা ছিল তখনই আমি দলেতে চলে যেতে পারতাম, কিন্তু আমি দলে যাইনি তখন। আপনার কাছে কংগ্রেস দলটা মানে কি, মানে কংগ্রেস কি, মানে কিভাবে আপনি কংগ্রেসকে দেখেন? আমার বাপ ঠাকুরদার যেটা দেখে দীর্ঘদিন কংগ্রেস ছাড়া স্বাধীনতা সংগ্রামী দল, তাই ভারতবর্ষের একটাই দল হলো, সেটাই হলো কংগ্রেস। কংগ্রেস ছাড়া যেরকম বাবার বাড়ির গার্জেনকে যেরকম দায়িত্ব আছে বাড়ির, তেমনি ভারতবর্ষের একমাত্র দল বাঁচিয়ে রাখে যদি ভারতবর্ষকে, কংগ্রেসই শেষ পর্যন্ত বাঁচাবে, এছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। বিভিন্ন রকম প্রকল্প পাওয়া, দেশের জন্য উন্নতি করছে, আগে যেরকম ছিল তার থেকে আরো ভালো হয়ে গেছে দেশ, এই ব্যাপারগুলো বলছে। যদি যদি ওইসবই করতো, ওইসবই যদি ভারতবর্ষের জন্য করতো, তাহলে ওই ইলেকশন এলে 40টা সেনাবাহিনী আমার দুনিয়া থেকে চলে যেত না। যেখানে আপনার ছিল, যেখানে একটা পাঞ্চি গলতে পারে না, সেখানে আইডেক্স 300 কেজি কি করে ঢুকলো? হ্যাঁ, এইসব রাজনীতি খেলা খেলছে। আমরা বোকা মানুষ, তাই বোকার মতন আমরা মোদিকে জিতি হো 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 করে দিচ্ছি। আজকে কোথায় গেল যে ওইখানে কি ওটা বললা, যে রিসেন্টলি যে পুলওয়ামা, না পেহেলগাঁও যে ঘটনা হলো, সেই 4 জন করে, সেই 4 জন ব্যক্তি, যেখানে ওখানে আমাদের সেনাবাহিনীর রয়েছে, 1 কিলোমিটারের ভিতরে সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে, সেখান থেকে ওই অত মানুষকে মেরে দিয়ে চলে গেল 4টে মানুষ। এটা কি পাবলিক বোঝে না? কিন্তু বুঝি কাটছে, কিন্তু করার কিছু নেই। এখন যেদিকে হো হই করছে, পাল খাওয়ার মতো। রাহুল গান্ধীকে কেন সমর্থন করো? হ্যাঁ, মানে আপনি কেন রাহুল গান্ধীকে কেন সমর্থন করছেন, মানে কেন ভালো লাগে আপনার রাহুল গান্ধী?
আমি রাহুল গান্ধী বলে শুধু নয়, আমি কংগ্রেস দলটা অনলি কংগ্রেসের একটা মানে বট আপনি গাছে মুখ নয় আপনি আমার একটা বট গাছ, দলটা হ্যাঁ বট- কংগ্রেসের নামে বট গাছটা যদি থাকে ওইটাকেই আমি সমর্থন এইটা করি। শুনিয়েছো, হুম। কংগ্রেসকে কেন এটাই কংগ্রেসের আজকে সাথে ভালোবাসা। ভালোবাসা আছে বলেই তো আজকে তবু তো ভারতবর্ষের মানুষকে আজকে এই একটা জায়গায় পৌঁছে দিত, আগামী দিনে একটা জায়গায় পৌঁছে দিত, যে রাহুল গান্ধীর ফেস আছে বলেই, যে 10 কিলোমিটার হেঁটে এই 10,000 কিলোমিটার 10,000 কিলোমিটার হেঁটে যে মানুষটার যে 100 সিট, এমন কিছু সিট না, 100 সিটাতেই ওদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে, বিজেপির মেরুদণ্ড ভেঙে দিয়েছে। হ্যাঁ, যেখানে 350 সিট পেত, যেখানে বলেছিল আপকি বার 400 পার, সেই 400 পার হয়নি। 40-এ আটকে গেছে। তো অতএব ভারতবর্ষে একমাত্র দল কংগ্রেসই আসবে খানিকের জন্য মানুষকে বিভ্রান্তে রেখে দেবে, এটা হতেই পারে, হতে থাকুক, ভুল যখন বুঝবে ভুল- তখন আবার নিয়ে আসবে। আসবে কংগ্রেস ছাড়া কোনো ভারতবর্ষের অস্তিত্ব নেই। মনমোহন ছিল বলে ডলারের দামটাকে কম করে রেখেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে মোদির বুদ্ধি নেই যে ডলার দামটা কিভাবে কন্ট্রোল করবে। ডলার দাম ভু করে বেড়েই চলেছে। আর যে মানে এই যে 2026-এ যে একটা বিশাল মানে খেলা চলছে, রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যে সংঘাত হ্যাঁ, চলছে, হ্যাঁ। এরপর রাজ্য এরা বলছে যে ভাবনা। আমরাই জিতবো, আর কেন্দ্র বলছে যে আমরাই থাকবো। গড়া পেটা তো ও, এই সব- জায়গা থেকে দাঁড়িয়ে কি মনে হয় যে কোন দল এবারে না। কোন দলকে সমর্থন করা উচিত এখানে আমাদের? দিদি এখান থেকে বলবে দাদা আপনি ওখানে থাকুন, আর দাদা বলবে আপনি এখানে। না বলবে তুই এই কর, সই করে দিয়ে এসছি, আমি তো সই করে দিয়ে, এবারে আমি পাবলিকের সামনে আমি এত আন্দোলন করছি, এটা তো দিদির 12 মাসের রেকর্ড, আজকের নতুন নয়। তার মানে হ্যাঁ, আজকে দিদি যদি আন্দোলন করতো, কোথায় চন্দন বসুর 1400 টাকার থেকে 14,000 কোটি টাকার মালিক কি করে হলো, তার প্রতি কোনোদিন আন্দোলন করেছে? দিদি তো বহুত ধর্ণা দিয়েছে, সরকারে যে তারপরে কি অ্যাকশন দিদি তো বহুত ধর্ণা দিয়েছে। হ্যাঁ, তো সে কি করে, কোথায় না, ওখানে চুক্তিপত্র 2008 সালে প্রথম 96টা গোলাপ যাচ্ছে কার? বিরোধী দলনেতা, এই বিরোধী দলনেত্রী মমতা ব্যানার্জি নিয়ে যাচ্ছে কে? পার্থ চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা, সে নিয়ে যাচ্ছে যে 96টা গোলাপ, নথিপত্র নিতে যাচ্ছে। 96টা গোলাপ বামফ্রন্টের থেকে যায়নি, ওটা যাচ্ছে নথিপত্র আনতে। মাইনরিটিদের অনেক তো সুবিধা দেওয়া হয়, মাইনরিটিদেরকে প্রাধান্য দেয়, তা সত্ত্বেও আপনারা সেই জায়গা থেকে আপনারা কোথায় কেন পাচ্ছি? বলছেন? কোথায় মাইনরিটির কি পেয়েছি? মাইনরিটি সেলের অনেক নেতা আছে আমাদের ক্যারি রোটের মধ্যে, অমুক ও অমুক। কোনো মাইনরিটি সেলের কোনো মাইনরিটির কোনো কিছু করেছে? সুধা, আরে তোর পজিশন কি, কোনো কিছু করেছে? মানে আপনাদের সেই ভরসাটা একমাত্র কংগ্রেসের প্রতি আপনাদের অবিচল রয়েছে এবং থাকবে। অবশ্যই। অসুবিধা কি মনে করছেন? আর দেখুন, আমাদের কোনো ভয়ের কারণ নেই, আমরা ওসব চিন্তা আমরা করি না, এসআইআর নিয়ে ওসব মাথা ব্যথা আমাদের নেই। যাদের মাথা ব্যথা আছে তারা ঠিক রাস্তা করবে, চুন খুঁজছে, মাথা ব্যথা আমাদের নেই। আমরা ঠিক লাইনে ঠিক ফর্ম ফিল আপ করে দিয়ে দিয়েছে, তাতে এইখানে ভাঁতাবাজি চলছে, এখন চলবে, এখনো কিছু বছর চলবে এই মানে এটা ভাঁতাবাজি। ভোটের আগে কিছু একটা হ্যাঁ। দিতে হয় হ্যাঁ। তো? আর দাদা সরলেই এখানে দিদি হয়, এর একটা কন্ট্রোল। হ্যাঁ, কেন্দ্রে দাদা সরলেই এখানে দাদার ধমকি দিতে এখানে দিদি বসে আছে। অবশ্যই। এই সব মানুষ বুঝে গেছে, মাইনরিটি বিশেষ করে মাইনরিটি যারা আছে তারা সবাই বুঝে গেছে যে দাদা যতদিন বসে আছে এখানে দিদি থাকবে। ও একটা করে নাটক প্রত্যেকবারে চালু হয়ে যাবে, প্রত্যেকবারে একটা করে যাত্রা ও থিয়েটার। মানে ভোটের রাজনীতি মানে না থিয়েটার, আরে আগে ভোট আসতো, আমরা দেখেছি ভোট আসতো 1 মাস ওই পোস্টার ব্যানার যায়, তারপরে এই 6 মাস আগে থেকে পরিকল্পনা চলছে। এটা হচ্ছে অ্যাড পার্টি, একটা ব্যবসা করলে যেরকম অ্যাড দিতে হয় না,
সেই ধরনের ইলেকশন এইছে, ইলেকশনের ঘন্টি বেজেছে, তাই আমরা বাড়ি বাড়ি আজকে একটা এনআরসি, কালকে এসআইআর, পরশুদিন এই কি বাংলাদেশ যাওয়া, বর্ডার পার করা, এই সবই নাটক চলতে থাকবে। দিদিয়া দেখেছি সোনালীকে এখন ফেরাতে পারবে না বাংলাদেশ থেকে। বল বল। যে সুপ্রিম কোর্ট বলছে আমরা দিদি কেন পাচ্ছে না, কেন দাদার সাথে সাজঘাট আছে বলি। হ্যাঁ, আপনার নামটা কংগ্রেস এমডি সাইদ লস্কর, মোহাম্মদ সাইদ লস্কর, ডাকনাম সাচ্চু। এবারে আপনার নামটা বলুন। পাড়ায় তফাৎ লস্কর। পাড়ায় বড় বড় করে ডাকে।